সো প্যাসেজ টু যেটা বললাম, আর এখন হচ্ছে টু ব্রিটেন প্যাসেজের নেম। সো আমাদের কোয়েশ্চেন টাইপ হচ্ছে গিয়ে সেকশন ইনফরমেশন ম্যাচিং, দ্যাট মিনস এখানে ইনফরমেশন দেওয়া আছে, এগুলা কোন প্যারাগ্রাফে বলা সেটা আমাদের দেখতে হবে। এই যে একটা প্যারাগ্রাফ নাম্বার 1 A B C এভাবে ম্যাচ করতে হবে। নেক্সট হচ্ছে গিয়ে স্টেটমেন্ট ম্যাচিং, দ্যাট মিনস আমাদের এখানে তিনটা পিপলের কথা বলা আছে, আই গেস তারা কিছু হবে, তাদের পদবি আর নো, তাদের স্টেটমেন্টের সাথে তারা মানে তারা কি এই কথা বলেছে কিনা সেটা আমাদের মিলাতে হবে। অ্যান্ড এটা আর কি তাদের কথার সাথে এ বি সি মিলাতে হবে। অ্যান্ড এখানে বলা আছে ইউ মে ইউজ এনি নেচার মোর দেন ওয়ান্স, দ্যাট মিনস ম্যাট এলিয়ট হতে পারে ফার্স্ট তিনটা নিয়ে বলেছে, তারপর পিচ বার্ন হচ্ছে গিয়ে বাকি দুইটা, এরকম হতে পারে কথার কথা আর কি। অ্যান্ড ফাইনালি একটা সামারি কমপ্লিশন, এখানে জাস্ট আমাদের ওয়ার্ডস বসাতে হবে, একটু আমার প্যারাফ্রেজিং করতে হতে পারে, সিনোনিমস ইউজ করতে হতে পারে এই। সো আমরা একেবারে ফার্স্ট থেকে যদি আসি, আমাদের অ্যাগেন এখানে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, সো আমরা এ হতে পারে, এ দুইটা হতে পারে, দেন বাকি বি সি ডি এন্ড ওয়ে সো অন এন্ড সো ফোর্থ। আমরা ফার্স্ট এ থেকে পড়ে আসি, দেন আমরা দেখি যে পসিবল হয় কিনা, কোনোটা অ্যান্সার হয় কিনা। সো অ্যারাউন্ড সরি টু ব্রিটেন, এটা হচ্ছে কি Mark Rowe investigates attempts to reintroduce elms to Britain. সো এলম ট্রি, এলমস মানে হচ্ছে একটা ট্রি এর কথা, মার্ক রুয়ে ইনভেস্টিগেট করতেছে অ্যাটেম্পটস গুলা, মানে বিভিন্নবার চেষ্টা করা হয়েছে ব্রিটেনে এলমস যে ট্রি গুলো আছে সেটাকে আবার আনার আর কি। Around 25 million elms, accounting for 90% of all elm trees in the UK, died during the 1960s and 70s of Dutch elm disease. So 25 মিলিয়ন এলমস, যেটা 90% অফ অল যত এলম ট্রি ছিল ইউকেতে সবগুলার 90% ছিল কত, এই যে 25 মিলিয়নের সংখ্যা দ্বারা বোঝাচ্ছে, সেগুলো কবে মারা গেছে ডিউরিং 1960-1970s অফ ডাচ এলম ডিজিজের সময়, যেটা হয়েছিল 1960 থেকে 1970-এর দশকে, তখন হচ্ছে গিয়ে মারা গেছে। In the aftermath, the elm, once so dominant in the British landscape, was largely forgotten. এক সময় এটা অনেক বেশি ছিল ব্রিটিশ ল্যান্ডস্কেপে, ব্রিটিশের এরিয়াতে, ব্রিটেনে। এখন এটার ফলে পরবর্তীতে এটার কথা ভুলে যাওয়া হয়েছে মোস্ট অফ দ্য কেসেসে। However, there is now hope the elm may be reintroduced to the countryside of central and southern England. এখন একটু আশা আছে কি যে এলমটাকে আবার হতে পারে কি রিইন্ট্রোডিউস করা হবে, আবার আনা হবে কোথায়, কান্ট্রি সাইডে, গ্রামের দিকে আর কি, যেটা সেন্ট্রাল মাঝের দিকে এবং সাউদার্ন দক্ষিণের দিকে ইংল্যান্ডে। Any reintroduction will start from a very low base. The impact of the disease is difficult to picture if you hadn't seen what was there before, says Matt Elliott of the Woodland Trust. So আমরা ম্যাট এলিয়টের নাম পেয়েছি, এটা আমাদের মার্ক করে রাখা সবচেয়ে ইজি, এখন থেকে যদি মার্ক করে রাখি আমাদের পরে অ্যান্সার করা খুব ইজি হয়ে যাবে। সো দ্য ইম্প্যাক্ট বলতেছে কি যে এই ডিজিজের যে ইম্প্যাক্টটা ছিল সেটা বোঝা বা পিকচার করা খুবই হার্ড, কারণ আপনি আগের যে অবস্থা ছিল যত পরিমাণ এম ছিল তত যদি আমরা দেখতাম তাহলে বুঝতে পারতাম যে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে এই ডিজিজটা, সে কোথাকার, উডল্যান্ড ট্রাস্ট। You look at old photographs from the 1960s and it's only then that you realize the impact elms had. সো এটা বলতেছে আগেকার যে ছবি আছে 1960 সালের যে ছবিগুলো, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কত বেশি ইম্প্যাক্ট ছিল এই এলমস ট্রিজ গুলার। They were significant large trees when then they were gone. তারা অনেক গুরুত্বপূর্ণ ছিল, অনেক বড় বড় গাছ ছিল এবং হঠাৎ করে তারা চলে গেছে। সো এটা ছিল প্যারাগ্রাফ 1 থেকে। এবার আমরা আগে একটু এগুলো দেখে আসি, এরপর থেকে আমাদের ইজি হবে যে কোনগুলোর সাথে ম্যাচ করা যায় কিনা। সো ফার্স্টে বলছে কি, রেফারেন্স টু দ্য রিসার্চ প্রবলেমস দ্যাট অ্যারাইজ ফ্রম দেয়ার বিং অনলি এ ফিউ সার্ভাইভিং লার্জ এলমস। তো কিছু একটা রেফারেন্স মানে কোন প্যারাগ্রাফে রেফারেন্স করে এটা বোঝাচ্ছে, তাহলে সেটা কি, রিসার্চ প্রবলেমস দ্যাট অ্যারাইজ, কিছু একটা রিসার্চের প্রবলেম হয়েছে, রিসার্চ করতে গিয়ে একটা প্রবলেম ধরা পড়ছে, সেটা কি, ফ্রম দেয়ার বিন অনলি এ ফিউ সার্ভাইভিং লার্জ এলমস, মানে অনেক অল্প সংখ্যক, কারণ এখানে কিন্তু 90% বলছে, 100% বলে নাই, খুবই অল্প সংখ্যক এলম ট্রিজ বেঁচে গেছে যেগুলো বড় বড় গুলা, সেটার উপর রিসার্চ করতে গিয়ে দেখা যাচ্ছে যে এত কম সংখ্যক, তো এটার কারণে ঝামেলা হচ্ছে রিসার্চে মেবি। সো সেটাও এতে ছিল না, রিসার্চ নিয়ে কিছু পাইনি, সো এটা 14A হবে না। Details of a difference of opinion
about the value of reintroducing elms to Britain. ডিটেলস বলা থাকবে একটা প্যারাগ্রাফে, সেটা কি নিয়ে, ডিফারেন্স অফ ওপিনিয়ন, মানে দুইজন ব্যক্তি অথবা দুইজন মানুষ বা কিছু একটা দোনোজনের ভিউ পয়েন্ট দিবে, দোনোটার মধ্যে পার্থক্য থাকবে। পার্থক্যটা কিসে, যে যদি এলমসকে ব্রিটেনে আবার আনা হয় তাহলে কি কি ভ্যালুস পাওয়া যাবে, কি কি লাভ বা এরকম সামথিং কি কি পাওয়া যাবে, সেটার মধ্যে পার্থক্য। রেফারেন্স টু হাউ ডাচ এলম ডিজিজ ওয়াজ ব্রট ইনটু ব্রিটেন। তো এটা রেফারেন্স করা হচ্ছে যে কিভাবে ডাচ এলম ডিজিজ, যেটার কথার কারণে 90% মারা গেছে, সেটা কিভাবে ইন্ট্রোডিউস করা হয়েছে সেটা ব্রিটেনে, সরি এটা না, ব্রিটেনে কিভাবে ডিজিজটা আনা হয়েছে সেটা আর কি। সেটাও এখানে ছিল না, জাস্ট ডিজিজটার নাম সম্পর্কে পেয়েছি, কিন্তু কিভাবে আনা হয়েছে সেটা আমরা জানি না। A description of the conditions that have enabled a location in Britain to escape Dutch elm disease. এটা ডিসক্রিপশন দেওয়া হচ্ছে কিসের কন্ডিশনগুলোর উপর, যেটার মাধ্যমে একটা লোকেশন ছিল ব্রিটেনে যেখানে এই যে হতে পারে 10% এলম ট্রিজগুলো বেঁচে আছে আর কি, সেটাই কিভাবে তারা হচ্ছে গিয়ে ওই ট্রিজগুলো ডাচ এলম ডিজিজ থেকে স্কেপ করতে পারছে, বেঁচে থাকতে পারছে আর কি এটা। And finally, reference to the stage at which young elms become vulnerable to Dutch elm disease. তো বলা হচ্ছে যে ছোট এখনো বড় হয়নি এলম ট্রিজগুলো, এখনো মানে যাচ্ছে, বড় হচ্ছে, কোন স্টেজে আসলে তারা সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ার চান্সেস থাকে এই ডাচ এলম ডিজিজের। সো আমরা 5টাই পড়ে আসি, দেখতেছি এ এর সাথে একটাও যাচ্ছে না, সো আমরা সেটা এটা বাদ দিয়ে এখন বিতে যাই। আর যদি কোনো কোশ্চেন্স থাকে মাঝে আমি পড়া অবস্থায়, ইউ ক্যান চ্যাট বক্সে লিখে রাখেন, আমি সলিউশন দেওয়ার চেষ্টা করব। The disease is caused by a fungus that blocks the elm's vascular. তো এই ডিজিজটা কিসের কারণে হয়, একটা ফাঙ্গাস ইনফেকশনের কারণে হয়, যেটা এলম ট্রিজের যে ভ্যাসকুলার আছে, যেখানে হচ্ছে গিয়ে ভ্যাসকুলার জিনিসটা কি, সেটা যেটার মাধ্যমে পানি, নিউট্রিয়েন্টস অ্যান্ড খাবার, ফুড ট্রান্সপোর্ট হয়, সেই সিস্টেমটা, যেটার কারণে ব্রাঞ্চেস টু উইল্ট অ্যান্ড ডাই, ব্রাঞ্চেস যে আছে, যে ব্রাঞ্চেস আপনার ট্রির যে ব্রাঞ্চগুলো আমরা দেখে থাকি ওগুলো হচ্ছে গিয়ে মরে যায় আর কি। A first epidemic which occurred in the 1920s gradually died down. The first যে একটা এপিডেমিক, ফার্স্ট যে সমস্যা হয়েছিল, ফার্স্ট যে ছড়ানো হয়েছিল, সেটাও কবে, 1920 সালের দিকে, পরে ইভেন্চুয়ালি এটা মারা যায়, কমে গেছে। But in the 70s a second epidemic was triggered by shipments of elm from Canada. পরে 70 সালে আরেকটা ছড়াছড়ি শুরু হয়, যেটা কিসের কারণে হয়েছিল, কানাডা থেকে যে এলমস গুলো আনা হয়েছিল সেগুলোর মাধ্যমে। The wood came in the form of logs destined for boat building, and its intact bark was perfect for the elm bark beetles that spread the deadly fungus. তাহলে কাঠগুলো কিভাবে আসছিল, কাঠ এই ফর্মে আসছিল লগস হিসেবে, যেগুলা মানে অলরেডি রেডি করা, কিসের জন্য, বোট বিল্ডিং এর জন্য। আর এটার সাথে আসতেছিল কি, যে ইনট্যাক্ট যে বার্ক ছিল সেগুলো পারফেক্ট ছিল, কিসের কারণে, কিসের জন্য, এই যে এলমের ডার্ক বিটলস, মানে এটা হচ্ছে গিয়ে বিটল একটা পোকা আর কি, যেটা কি করতো, এই ডেডলি ফাঙ্গাসটাই ছড়াইতো। This time the beetles carried a much more virulent strain that destroyed the vast majority of British elms. এইবার যে বিটলস গুলো আসছে, পোকাগুলো আসছে, সেগুলো আরো বেশি ডেডলি ভার্সন আনছিল এই ফাঙ্গাসের, যেটার কারণে এই ম্যাক্সিমাম যে 90% ব্রিটিশ এলমস মারা গেছে। তো এবার আমি 14 থেকে 18 কিন্তু অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা একটু কাইন্ডলি চেষ্টা করেন যে 14 থেকে 18 এর মধ্যে বি এর একটাও যায়, বি অ্যান্সার হয় কিনা একটাও। আমি সময় দিচ্ছি আপনাদেরকে 30 সেকেন্ডসের মতো, না হলে আমি অ্যান্সার বলে দিব। ওকে, সো 16 এর বি, সেটা ইটস রাইট, কারেক্ট অ্যান্সার এটাই, বি হবে। বি কেন হবে, যদি আমরা দেখি এখানে কি রেফারেন্স টু হাউ ডাচ এলম ডিজিজ ওয়াজ ব্রট ইনটু ব্রিটেন, সরি,
সো বলতেছে যে এমন একটা রেফারেন্স করা হচ্ছে কোন প্যারাগ্রাফে, যেখানে ডাচ এলম ডিজিজটা যে আছে কিভাবে এই ব্রিটেনে আনা হয়েছিল। আমরা এক্সাক্ট পেয়েছি কিভাবে আনা হয়েছে, এই যে 70s সেকেন্ড এপিডেমিক আসছে কিসের মাধ্যমে, শিপমেন্ট অফ এলমস ফ্রম ক্যানাডা। এটার মধ্যে হচ্ছে কি বিটলস গুলো ছিল যেগুলো ডেডলি ফাঙ্গাস ছড়াইছে, এবার আরো ডেডলি ভার্জন আনছিল, যেটার কারণে ভ্যাস্ট মেজরিটি মানে যে 90% যেটা দেখছি সেটা মারা গেছে। সো আমি পুরোটা মার্ক যদি করি, এটাই আমাদের অ্যান্সার এখানে ছিল আর কি। সো আমাদের অ্যান্সার এখানে বি। ওকে, সি নাম্বারটা পড়ি। Today, elms still exist in the southern English countryside, but mostly only in low hedgerows between fields. So এখনো বলতেছে এলমস গুলো এক্সিস্ট করে কোথায়, সাউদার্ন ইংলিশ কান্ট্রি সাইড মানে দক্ষিণের দিকে ইংলিশের গ্রামের দিকে, বাট ম্যাক্সিমামই হচ্ছে নিচের হেডরো টাইপের যেটা আছে, হেডরো বিটুইন ফিল্ডসের বিভিন্ন হেডরোর মধ্যে, লো হেডরোতে। আর হেডরোর যদি এক্স্যাক্টলি এটা দেখি, ঝোপঝাড় আর কি, আই গেস জীবন্ত ভেড়া এরকম, তো এরকম এর মধ্যে এখন এক্সিস্ট করে। We have millions of small elms in hedgerows, but they get targeted by the beetle as soon as they reach a certain size. এটা কে বলতেছে, ক্যারেন রাসেল। সেটা মার্ক করে রাখি, আমাদের ফিউচারে কাজে দিবে। তিনি হচ্ছে গিয়ে co-author of the report Where We Are with Elm. Where with Elm মোস্ট প্রবলি একটা কনজারভেশন গ্রুপ যারা হচ্ছে গিয়ে এলমকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচিয়ে রেখে ফিউচারে যাতে আরো থাকতে পারে এরকম কাজ করে। এখানে তারা কি বলতেছে, আমাদের মিলিয়ন্স অফ অনেক অনেক লাখ লাখ এলমস, ছোট ছোট এলমস আছে যেগুলো এরকম ঝোপঝাড়ে আছে, কিন্তু তারা বিচেলে, যে বিচেলের কথা বলছিল, সে বিচেলের দ্বারা টার্গেট হয় যখন একটা সাইজ পর্যন্ত আসে, তারা সাইজের আসার পর থেকে বা আসার শুরু থেকে এরকম। Once the trunk of the elm reaches 10 to 15 centimeters or so in diameter, it becomes a perfect size for beetles to lay eggs and for the fungus to take hold. বলতেছে ট্রাঙ্ক যখন, এলমের যে ট্রাঙ্কটা আছে সেটা 10 থেকে 15 সেন্টিমিটার পুরুত্ব হলে সেখানে একটা পারফেক্ট সাইজ হয়ে যায় কাদের জন্য, বিটলসের জন্য, তাদের এগ লে করে, তাই সেটাতে মাধ্যমে ফাঙ্গাসগুলো আসে। Yet mature specimens have been identified in countries such as Cambridgeshire that are hundreds of years old and have mysteriously escaped the epidemic. বলতেছে কি আমরা এছাড়াও কিন্তু এর বাদে আমরা কি দেখতেছি, তারপরও ম্যাচিওর মানে প্রপার বয়স্ক এরকম হয়ে গেছে যেসব স্পেসিমেন গুলো, কয়েকটা দেখা হয়েছে কি কয়েকটা কান্ট্রিজে, যেমন ক্যামব্রিজশায়ার, সেখানে হান্ড্রেডস অফ ইয়ার্স অফ শত শত বছর বয়স হয়ে গেছে গাছগুলোর। তারপরে তারা কিভাবে মিস্টিরিয়াসলি অদ্ভুতভাবে এই ছড়ানো থেকে বেঁচে গেছে। দ্য কি রাসেল সেজ, সো রাসেল এখানে কথা আবার আছে, is to identify and study those trees that have survived and work out why this stood tall when millions of others succumbed. তা আমাদের এখানে কাজটা কি, আইডেন্টিফাই করতে হবে এবং স্টাডি করতে হবে ওইসব গাছগুলোকে যারা এখন বেঁচে গেছে এবং তারা কিভাবে বেঁচে গেছে যখন লক্ষ লক্ষ অনেকগুলা এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে আর কি, নষ্ট হয়ে গেছে। Nevertheless, opportunities are limited as the number of those mature survivors is relatively small. তাই সেটা তো বলতেছে কি আমাদের অপরচুনিটি খুবই কম, কারণ যতগুলা বাঁচে তার সংখ্যা খুবই কম। What are the reasons for the survival? Asks Russell. Russell's কথা আবার, avoidance, tolerance, resistance. We don't know where the balance lies between the three. I don't see how it can be entirely down to luck. So বলতেছে যে কি অ্যাভয়েডেন্সের কারণে না সহ্য ক্ষমতার কারণে, মানে সহ্য ক্ষমতা, টলারেন্স, রেসিস্টেন্সের কারণে, আমরা জানি না যে ব্যালেন্সটা কোথায় আছে, তিনটার মধ্যে কোনটা বেশি বা কোনটা কমের কারণে তারা বাঁচতে পারছে। আর সে বলতেছে আই ডোন্ট সি হাউ ক্যান বি এন্টায়ারলি ডাউন টু লাক, সে এটাও জানে না যে কিভাবে পুরোটা লাকের মাধ্যমে তারা বাঁচছে, এটা সম্ভবই না। সো এখানে দেখেন তো এবার কোনটা যায় 14, 15, 17, 18 মধ্যে।14 is C. So 14 is C টা কেন যদি দেখি, reference to the research problems that arise from there being only a few surviving large elms. The প্রবলেমটা কোত্থেকে আসতেছে, কারণ অল্প সংখ্যক লার্জ এলমস বেঁচে আছে, মানে ম্যাচিউর গুলা বেঁচে আছে, সেটার কারণে আমাদের অ্যান্সার সি হলো। আর কি হয়,
বিকজ মনে রাখেন আমাদের কিন্তু ইউ মে ইউজ এনি নেচার মোর দেন ওয়ান্স, একটার বেশি ইউজ করতে পারবো। 18 C. Reference to the stage at which young elms become vulnerable to Dutch elm disease. আমরা এটা এই যে এক্সাক্ট পেয়ে গেছি এখানে, পুরোটা মার্ক করলে ক্যারেন রাসেলটা আমি আনমার্ক করি। ও সরি, উল্টা। তাহলে আমরা এখানে বুঝতে পারবো যে এখানে ক্যারেন রাসেলটা ছিল। এখানে বলতেছে কি যে রেফারেন্স করা হচ্ছে যে কোন স্টেজে আসলে এই যে ইয়াং এলমস গুলো আছে সেগুলো এই যে ডাচ এলম ডিজিজের কাছে ভালনারেবল, মানে আক্রান্ত হওয়ার চান্সেস বেড়ে যায়। কখন? যখন তারা হচ্ছে কি এই যে ট্রাঙ্কের সাইজ গুলো 10 থেকে 15 সেন্টিমিটার হয়, তখন ওই স্টেজে এই যে সার্টেন সাইজে। এই জন্য এটা অ্যান্সারও সি হবে। ওকে, এবার ডিটা পড়ি। ফর সেঞ্চুরিজ, শতাব্দী ধরে, elm ran a close second to oak as the hardwood tree of choice in Britain and was in many instances the most prominent tree in the landscape. তো বলতেছে অনেক শতাব্দী ধরে এলম যে ট্রিটা আছে সেটা সেকেন্ড পজিশনে ছিল ওকের সাথে হার্ডউড হিসাবে, কাঠের জন্য, শক্ত কাঠ হিসেবে ইউজ করতে এরকম, অফ চয়েস ইন ব্রিটেনে। অ্যান্ড অনেক ক্ষেত্রে অনেক জায়গায় সবচেয়ে প্রমিনেন্ট ট্রি ছিল ল্যান্ডস্কেপে, সবচেয়ে বেশি সংখ্যক গাছই ছিল, সবচেয়ে গুরুত্বপূর্ণ গাছ ছিল ব্রিটেনে কয়েকটা জায়গায়, কয়েক ইনস্টেন্সের ক্ষেত্রে এটা বললো। Not only was elm common in European forests তো কমন ছিলই, it became a key component of birch, ash and hazel woodlands. এসব woodlands-এর, যে birch, ash and hazel woodlands-এর একটা মেইন কম্পোনেন্ট ছিল আর কি। The use of elm is thought to go back to the Bronze Age when it was widely used for tools. এই যে ইউজ করা হচ্ছে যে এলমের আমরা বিভিন্ন কাজে হার্ডউড হিসেবে অ্যান্ড স্টাফ, সেগুলা কত আগ পর্যন্ত যেতে ব্রঞ্জ এজের টাইম পর্যন্ত যাচ্ছে, যেখানে সবচেয়ে এটাকে বিভিন্ন টুল হিসেবে ইউজ করা হতো। Elm was also the preferred material for shields and early swords. তো এলমকে ইউজ করা হতো তারা যখন এটাকে প্রিফার্ড মানে শিল্ডস এর জন্য ব্যবহার করা হতো, আর্লি সোর্ডস হিসেবে ব্যবহার করা হতো এই এলম ট্রিজ গুলাকে। ব্রঞ্জ এজ হচ্ছে আপনার বিসিই, সেটা অনেক আগে। বিসিই হচ্ছে বিসি কথা যে আমরা বলছিলাম তখন, অনেক লাইক 2-3,000 বিসি এর সময় এরকম। ইন দ্য 18th century, আর এসব টার্মস গুলো আমাদের অত ইম্পর্টেন্ট না হলেও এগুলো কিন্তু কিউরিওসিটি হিসেবে আমরা সার্চ দিতে পারি। এটা আমাদের এসব ক্ষেত্রে খুবই কম ইউজ হবে। এটা মিনিং আপনাকে কোনোদিন আক্স করবে না, মোস্ট অফ দ্য টাইম আপনাকে ইউজুয়ালি বলে দিবে যে ব্রঞ্জ এজের টাইম ছিল এত থেকে এত, বাট কিউরিওসিটির জন্য আমরা দেখতে পারি। In the 18th century, it was planted more widely and its wood was used for items such as storage crates and flooring. 18 শতাব্দীতে কি করা হলো, এটা অনেক বেশি প্ল্যান্ট করা হলো এবং এটা কাঠগুলাকে ইউজ করা হলো কি কি কাজে, স্টোরেজ ক্রেটস হিসেবে, ফ্লোরিং হিসেবে। It was also suitable for items that experienced high levels of impact and was used to build the keel of the 19th century. I think এটা 19th লেখা, I don't know, 19th বুঝা যাচ্ছে না এটা, century sailing ship Khati Sar as well as mining equipment. সো এটাকে এটা তো গেল স্টোরেজ ক্রেজ এন্ড ফ্লোরিং হিসেবে। তার পাশে আরো কি কি কাজে ইউজ করা হতো যেখানে অনেক বেশি ইম্প্যাক্ট পড়তো, মানে হাই লেভেলস অফ ইম্প্যাক্ট, মানে কি বোঝাচ্ছে যে সেলিং শিপ, এটা কিল, মানে এটার হেলম কিল হচ্ছে গিয়ে বডি আই গেস। 19th সেঞ্চুরি সেলিং শিপের সেটা নাম ছিল কাটিসার। পাশাপাশি মাইনিং ইকুইপমেন্টে, মাইনের জন্য মাইনিং কাজেও এটা ইউজ করা হতো। কি ইউজ করা হতো? এলম ট্রিজের উড গুলাকে। সো এখানে দেখেন 15 বা 17 এর সাথে যায়।
17 কি বলা, a description of the conditions that have enabled a location in Britain to escape Dutch elm disease, মানে এমন কিছু যেটার কারণে enabled a location ব্রিটেনে একটা লোকেশন ছিল যেটার মাধ্যমে যেটা এই ডাচ এলম ডিজিজকে স্কেপ করতে পারছে, মানে বাঁচতে পারছে ডাচ এলম ডিজিজ থেকে। কয়েকটা কন্ডিশন সম্পর্কে বলা আছে এখানে। কোন কন্ডিশন সম্পর্কে বলা যেটার কারণে ব্রিটেনের একটা জায়গা এই ডাচ এলম ডিজিজ থেকে বাঁচতে পেরেছে? আমি প্রিয় এখানে বলা যায় এটা কি কি কাজে ব্যবহার হতো, যে যেমন কিল হিসেবে, মাইনিং ইকুইপমেন্ট হিসেবে, স্টোরেজ ক্রেটস, ফ্লোরিং হিসেবে, শিল্ডস এন্ড সোর্ডস হিসেবে, তারপর এটা কোথায় কোথায় পাওয়া যেত এটা সম্পর্কে বলা। বাট কোন লোকেশন সম্পর্কে তো বলা নেই যেটা ডাচ এলম ডিজিজ থেকে বাঁচতে পারছে। আপনার কেন এটা মনে হলো? ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান শেয়ার, আমরা দেখি আমরা যাতে আমাদের এই কনফিউশন গুলো না থাকে ওটা দূর করতে পারি, এজন্য আমি আর কি আপনাদের মতামত গুলো নিচ্ছি। আর যদি না থাকে আমরা মুভ অন করবো ইতে। অ্যাগেন আমরা এখানে কোনো অথর বা কারো নাম পাইনি, এখানে ছিল রাসেল আর উপরে ছিল ম্যাট এলিয়েট। সো এখানে আরেকজনের নাম পাওয়ার কথা আমাদের এখনো। ফর সেঞ্চুরিজ, অ্যাগেন আবার শতাব্দী ধরে এলম, এটা তো পড়লাম সরি, গিভেন হাউ ইনগ্রেইনড এলম ইজ ইন ব্রিটিশ কালচার, মানে ব্রিটিশ কালচারে এলম কত বেশি গুরুত্বপূর্ণ সব জায়গায় ছিল এটা বোঝাচ্ছে ব্রিটিশ কালচারে। ইটস আনসারপ্রাইজিং দ্য ট্রি হ্যাজ মেনি অ্যাডভোকেটস, মানে ট্রি সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছে, ট্রির পক্ষ নিচ্ছে এরকম মানুষের অনেক আছে, এটা বুঝাচ্ছে, এটা আনসারপ্রাইজিং একটা ফ্যাক্ট। Amongst them is Peter Byrne, so আমরা পেয়ে গেলাম পিটার বার্নের কথা। Of the National Elm Collection in Britain or Brighton, I think it's Brighton, I don't know, আমি ব্রিটেনের জায়গায় জানি না। I saw Dutch elm disease unfold as a small boy. So পিটার বার্ন যখন ছোট ছিলেন তখন তিনি এই ডাচ এলম ডিজিজ কে হতে দেখলেন। He says, the elm seemed to be part of rural England, but I remember watching trees just lose their leaves and that surely stayed with me. বলতেছে কি, সে জানতো যে এটা রুরাল মানে গ্রাম্য এলাকার, যেটা আমরা ধরি রুরালকে, ইংল্যান্ডের পার্ট হিসেবে ছিল, কিন্তু তার মনে আছে যে ট্রিজগুলো যে তাদের পাতাগুলো ঝরে যাচ্ছে সে সেটা দেখতো এবং সেটা এখনো তার সাথে আছে। এই যে আমরা অনেকে বলি না পিটিএসডি হিসেবে, ওরকম টাইপের এখনো আছে আর কি, তার মধ্যে মেমোরিটা এখনো আছে, এখনো সব মনে পড়ে এরকম। Today, the city of Brighton's elms total about 17,000, মানে এখনকার, আগে কত মারা গেছে আমরা দেখলাম 25 মিলিয়ন ছিল, যেটা 90% ছিল সেটা মারা গেছে, এখন মাত্র কত আছে? 17,000 আছে সিটি অফ ব্রাইটনে আর কি। Local factors appear to have contributed to the survival, লোকাল মানে আশেপাশে ওই এরিয়ার কয়েকটা ফ্যাক্টর ছিল যেটার কারণে তারা বাঁচতে পারছে। Strong winds from the sea make it difficult for the determined elm bark beetle to attack this coastal city's elm population. বলতেছে কি, শক্তিশালী যে বাতাসগুলো আসতো সি থেকে, সেটা অনেক কষ্টসাধ্য হতো এই বার্ক বিটেলের জন্য। এই বার্ক বিটেলগুলোকে এই সিটি, কোস্টাল সিটি মানে যে সমুদ্রের পাশের যে সিটিটা, সেটার পাশের সিটির যে এলমের পপুলেশন মানে এলমের সংখ্যা ছিল সেটাকে অ্যাটাক করা কষ্ট ছিল ডার্ক বিটেলের জন্য। কারণ কেন কষ্ট ছিল? কারণ একটা স্ট্রং উইন্ড আসতো সি থেকে। However, the situation is precarious. The beetles can just march in if you're not careful, as the threat is right on our doorstep, says Bourne. Bourne আবার কি বলতেছে? সিচুয়েশনটা এখন ওরকম সেফটি না, এখনো প্রিকশন কিছু নিতে হবে আর খুবই ডেঞ্জারাস টাইপেরই। দ্য বিটলস ক্যান জাস্ট মার্চ ইন ইফ ইউ আর নট কেয়ারফুল, বিটলস গুলো যখন তখন চলে আসতে পারে। and as the threat is right on our doorstep, মানে থ্রেটটা আমাদের একেবারে পাশে, এখনো যায় নাই আমাদের জন্য। সো এটার জন্য কোনো একটা হবে কিনা, ডেঞ্জারাস অনিশ্চিত একটা সিচুয়েশন তাদের জন্য এখনো, থ্রেডটা এখনো তাদের ডোরস্টেপ, হ্যাঁ মানে এখন একেবারে দরজার সামনে যেটা আমরা বলি আর কি, খুবই কাছাকাছি থ্রেডটা। Okay, 17. A description of the conditions that have enabled a location in Britain to escape the Dutch elm disease, মানে ডিসক্রিপশন দেওয়া আছে কয়েকটা কন্ডিশন যেটা হেল্প করছে ব্রিটেনের একটা জায়গাকে এই ডাচ এলম ডিজিজ থেকে বেঁচে থাকতে। সো এসকেপড মানে বেঁচতে পেরেছে, এসকেপ মানে ভাগান এই জায়গায়, এখান থেকে বাঁচতে পেরেছে ডাচ এলম ডিজিজ থেকে।
সো এখানে কি বললাম, যদি আমরা ইতে দেখি যে এটা হচ্ছে গিয়ে কোথায় জানিস, লোকালি কোথায় কোথায় কোথায়, ওকে, লোকাল ফ্যাক্টরস have seem to have appear to have contributed to survival, মানে এখানে কন্ডিশনস গুলো কি কি, যে স্ট্রং উইন্ড ছিল, এই কন্ডিশনের কারণে তাদের বার্গ বিচগুলো অ্যাটাক করতে পারে নাই এই কোস্টাল সিটি এবং পপুলেশনকে, মানে এরা বাঁচতে পারছে কারণ ব্রাইটনে এখনো 17,000 ট্রিজ আছে। এর জন্য এটা অ্যান্সারটা দিব ই। অ্যান্ড ফাইনালি না, আরো দুইটা আছে। আচ্ছা, যদি আরেকটা থাকতো আমরা অ্যান্সার ওটা ওখানে বসা দিতে পারতাম, কারণ আমরা জানি আর পড়া লাগছে না। ওকে, এফ, any prospect of the elm returning relies heavily on trees being either resistant to or tolerant of the disease, মানে কোনো যদি আমরা আশা রাখি যে এলম ট্রিজ গুলো আবার ব্যাক আসবে, সেটা কিসের উপর খুবই হেভিলি রিলাই করতেছে, কিসের উপর, তাদেরকে রেজিস্ট্যান্ট বা টলারেন্ট হতে হবে ডিজিজের প্রতি। রেজিস্ট্যান্স মানে প্রতিবাদ করতে পারতে হবে, এরকম প্রতিরোধ ক্ষমতাযোগ্য, বা টলারেন্ট মানে সহ্য ক্ষমতাযোগ্য থাকতে হবে ডিজিজে। This means a widespread reintroduction would involve existing or new hybrid strains derived from resistant, generally non-native elm species. মানে বলতেছে একটা ওয়াইড স্প্রেড, মানে অনেক জগতের মধ্যে ছড়াই দিতে হবে এই ইন্ট্রোডাকশন যদি করতে চাই, করলে ইনভলভ করতে হবে কি নতুন এক্সিস্টিং গুলার অথবা নতুন একটা হাইব্রিড স্ট্রেইন আনতে হবে, যেটা হচ্ছে কি যে রেজিস্ট্যান্ট হবে কিসের প্রতি, এই ডিজিজটার প্রতি। আর জেনারেলি নন নেটিভ মানে এই জায়গার এলাকার হতে পারবে না, মানে ধরেন ব্রিটেনে যেগুলো আছে সেগুলোর বাদ দিয়ে আমাদের হতে পারে অন্য জায়গায় এমন একটা আনতে হবে যেটা এই রেজিস্ট্যান্ট করতে পারবে, এই ডিজিজকে রেজিস্ট করতে পারবে। A new generation of seedlings have been bred and tested to see if they can withstand the fungus by cutting a small slit on the bark and injecting a tiny amount of the pathogen. সো বলতেছে একটা নতুন জেনারেশন আনাচ্ছে, সিডিং মানে চারার, তাদেরকে এভাবে বিভিন্নভাবে বানানো হচ্ছে, ব্রিড করা হচ্ছে, টেস্ট করা হচ্ছে যে তারা এই যে ফাঙ্গাসটা যদি একটা ছোট একটা কেটে বার্কের মধ্যে কেটে যদি এটার মধ্যে ইনজেক্ট করে দিই তাহলে কি হচ্ছে। আই থিঙ্ক এটা ইনজেক্ট হতে পারে, এখানে যে কথাটা আসেনি। এ টাইনি অ্যামাউন্ট অফ প্যাথোজেন মানে ওই যে ছোট অ্যামাউন্টটা যদি আমরা এখানে ইনজেক্ট করে দিই তাহলে কি হবে সেটা দেখবে আর কি, টেস্ট করা হচ্ছে এরকম। দ্য এফেক্টস আর ভেরি কুইক, অ্যাগেন রাসেলের কথা পেলাম। সো এফেক্টগুলো খুবই তাড়াতাড়ি দেখা যাচ্ছে। ইউ রিটার্ন ইন 4 to 6 weeks and the trees that are resistant show no symptoms, whereas those that are susceptible show leaf loss and may have even died completely. তো বলতেছে কি এটা আমরা খুবই দ্রুত এফেক্টটা দেখতে পারি, এই যে আমরা ইনজেক্ট করতেছি সেটার এফেক্টটা কি দেখা যায়। আমরা যদি 4 থেকে 6 সপ্তাহের মধ্যে ব্যাক এসে দেখি যে কি অবস্থা, তখন দেখা যাবে যেগুলো রেজিস্ট্যান্ট এই ডিজিজটার প্রতি তাদের কিছুই হচ্ছে না, কোনো সিমটমই নাই। ভার্সেস যেগুলা কিন্তু রেজিস্ট্যান্ট না সেগুলো কি দেখায়, যে লিফ লস চলে, মানে লিফ চলে যেতে থাকে, এটা পড়ে যেতে থাকে এবং কতগুলো আবার ডাইরেক্ট মরেও যেতে পারে বা মরে যায় আর কি, এটা বলতেছে। সো এটার সাথে কি 15 যাচ্ছে আমাদের? ওকে, কারণ যাচ্ছে না কেন, আমরা জি নাম্বারটা বলি। ডিটেলস অফ এ ডিফারেন্স অফ অপিনিয়ন, মানে অ্যাগেন দুইটা অপিনিয়ন থাকতে হবে, দুই থেকে মাল্টিপল অপিনিয়ন থাকতে হবে যেটার মধ্যে পার্থক্য থাকবে। আর সেটা কিসের, দ্য ভ্যালু অফ রিইন্ট্রোডিউসিং এলমস টু ব্রিটেন, মানে কি ভ্যালুটা আমরা পাবো যদি এই এলম স্ট্রিট গুলাকে আমরা আবার ব্রিটেনে ব্যাক আনি। এখন আমি যদি জি নাও পড়ি, আমি জানি যে জি হবে, কারণ আমাদের তো আর নাই কিছু, তাই না? আর আছে তারপরও আমরা যেটা পড়ে যাই যাতে আমরা এই পরেরগুলো অ্যান্সার করতে পারি। হ্যাঁ, সো অল অফ দিস রেজেস কোয়েশ্চেন্স অফ সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অ্যাকনোলজেস রাসেলের কথা আবার পেলাম। সো আমরা অনেকবার তাদের কথা পাচ্ছি, আমাদের এখন একটু পরে এটা কাজে দিবে। If we're putting elm back into the landscape, a small element of it is not native. Are we bothered about that? সো বলতেছে আমরা যদি এলম গুলাকে আবার এই আমাদের ল্যান্ডস্কেপে ব্যাক আনি, স্মল এলিমেন্ট অফ ইট মানে কিছু সংখ্যক, এদের কিছু পার্ট নেটিভ হবে না, মানে ব্রিটেনের পার্টি হবে না, অন্য জায়গা থেকে যেহেতু আনা হচ্ছে স্টাফ। আর উই বদার্ড অ্যাবাউট দ্যাট, মানে আমরা এটা নিয়ে কি মানে সমস্যা হচ্ছে কিনা। ফর হার দ্য এনভায়রনমেন্টাল কেস ফর রিইন্ট্রোডিউসিং এলম ইজ স্ট্রং। দে উইল হোস্ট ওয়াইল্ড লাইফ হুইচ ইজ এ গুড থিং। বলতেছে যে তার জন্য রিইন্ট্রোডিউস করাটা খুবই স্ট্রং একটা পয়েন্ট।
তারা বিভিন্ন টাইপের ওয়াইল্ড লাইফ বলতে বন্য প্রাণী টানি আবার থাকতে পারবে তাদের এই গাছগুলাতে, যেটা একটা ভালো দিক। আদার্স আর মোর ওয়ারি অন দ্য ফেস অফ ইট, অনেকে এটা নিয়ে উল্টো আবার ভাবছে যে দুশ্চিন্তা টাইপের, যে আসলে ঠিক হবে কিনা। অন দ্য ফেস অফ ইট ইট সিমস লাইক আ গুড আইডিয়া, সেজ এলিয়ট। এলিয়ট বলতেছে সামনাসামনি দেখতে গেলে আসলে জিনিসটা একটা ভালো। দ্য প্রবলেম হি সাজেস্ট ইজ দ্যাট ইউ আর রিপ্লেসিং এ নেটিভ স্পিসিস উইথ আ হর্টিকালচার অ্যানালগ। তো বলতেছে আমরা যে নেটিভ মানে আমাদের এখানে লোকাল যে স্পিসিস, এটা লোকাল যে একটা গাছ, সেটাকে চেঞ্জ করছে কিসে, একটা হর্টিকালচার অ্যানালগে। হর্টিকালচার অ্যানালগ কি, এ কালটিভেটেড প্ল্যান্ট স্পিসিস দ্যাট ইজ জেনেটিক্যালি সিমিলার টু অ্যান এক্সিস্টিং স্পিসিস। মানে বলতে কি এটাকে চাষাবাদ করে একটা স্পিসিস আনা হচ্ছে যেটা জেনেটিক্যালি যদি আমরা দেখি সেটা একটা অলরেডি যেটা আছে এরকম খুবই কাছাকাছি। সেটা আমরা জানি এলমসকে আমরা এখন ওই যে ইনজেক্ট করে টোরে রেজিস্ট্যান্ট ভার্সনগুলো আনতেছি, তো ওইটা কিন্তু হর্টিকালচার অ্যানালগ, এটা বুঝাচ্ছে। You're effectively cloning. There's also the risk of introducing new diseases. So বলতেছে আমরা ক্লোন করতেছি একটা বলতে গেলে, আর এটা একটা রিস্ক রাখে কি, একটা নতুন নতুন ডিজিজ আনার রিস্ক রাখে। Rather than plant new elms, the Woodland Trust emphasizes providing space to those elms that have survived independently. বলতেছে যে আমাদেরকে নতুন এলমস প্ল্যান্ট করার বদলে, নতুনগুলো আইনে বীজ রোপণ করার বদলে, যে উডল্যান্ড ট্রাস্টে সে যে কাজ করে তারা কি বলতেছে, গুরুত্ব দিচ্ছে কিসে, যেসবগুলা নিজে নিজে বেঁচে গেছে ওগুলাকে আরো স্পেস দেওয়ার জন্য। Sometimes the best thing you can do is to just give nature time to recover over time. You might get resistance, says Eliot. এলিট বলতেছে কি মাঝে মধ্যে কি করা ভালো, যে নেচারকে নিজের মতো করতে দাও, একটু টাইম দাও, ও নিজে নিজে রিকভার করবে। এর মাধ্যমে দেখবে হতে পারে কি সবগুলাই অটোমেটিকলি রোগ প্রতিরোধ ক্ষমতা পাইতে পারে। সো এটা ছিল আমাদের 14 থেকে 18। কারো যদি কোনো ইস্যুস থাকে আমাকে বলেন, আর আমি মাইক প্রিভিলেজেস দিয়ে দিচ্ছি, বলেন। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার 14C 18C, বাট আপনি 14C করার সময় সেটা আমি মানে ক্যাচ করতে পেরেছি, বাট 18টা যখন বলছেন তখন আমি ক্যাচ করতে পারিনি, ওটা সি কেন হয়েছে একটু বললে এই ভালো যে হতো। 18 সি, এই যে এক্স্যাক্ট এই লাইনটাই বলতেছে মিলিয়নস অফ স্মল এলমস তারা আছে তাদের ঝোপঝাড়ে, কিন্তু যেগুলো একটা সার্টেন সাইজ মানে একটা পরিমাণ সাইজ হওয়ার পর আর কি বিটলসগুলো তাদেরকে অ্যাটাক করতেছে, এটা বলতেছে কি এখানে ভালনারেবল হয় ডাচ এলম ডিজিজ। ডাচ এলম ডিজিজ আসে কাদের থেকে, এই বিটলসগুলো অ্যাটাক করে, তখন একটা ফাঙ্গাস আসে। এই জন্য ইয়াং এলমস কেন বলতেছে, মানে একটা সার্টেন সাইজ, স্মল তো আছে, এগুলো একটা জায়গা মানে একটা সার্টেন সাইজ হওয়ার সাথে সাথেই তাদেরকে অ্যাটাক করতেছে। এখানে বলতেছে অ্যাট উইচ টু দ্য স্টেজ, মানে কোন স্টেজটা এখানে আমরা সাইজ দিয়ে বুঝাচ্ছি 10 থেকে 15 সেন্টিমিটার্স অর সো ইন ডায়ামিটার দ্বারা বুঝাচ্ছি স্টেজটাকে। ইয়াং এলমস কেন, কারণ এগুলো স্মল থেকে বড় হচ্ছে, বড় হলে তো ইয়াং একটা সার্টেন সাইজে হবে। আর ভালনারেবল কেন হচ্ছে, এই যে এটা পারফেক্ট সাইজ হয় তাদের জন্য, বিটলসরা যাতে এগগুলা রাখতে পারে সেটার কারণেই ফাঙ্গাসগুলো হয়, সেটাই ডাচ এলম ডিজিজের কারণ। এই জন্য আমাদের অ্যান্সার এখানে হচ্ছে গিয়ে সিতে এটা মেনশন করা, আর কোথাও মেনশন ছিল না। দুইটা অপিনিয়নের ডিফারেন্স কিন্তু আমরা পেয়েছি। ইফ ইউ দেখেন, একজন বলতেছে কি এটা একটা গুড আইডিয়া, আরেকজন বলতেছে যে আপনি রিপ্লেস করতেছেন এটার কারণে আবার নতুন নতুন ডিজিজ আসতে পারে। তো আমাদের ডিফারেন্স তো পেলাম অপিনিয়নে, ইন্ট্রোডিউস করলে কি কি ইস্যুস হবে। হ্যাঁ আপনি ওইটা দেখে অ্যান্সার করতে পারবেন, যেখানে আমাদের বলা আছে ডিটেলস অফ আ ডিফারেন্স। আমাদের ডিটেলসগুলো পেলাম, ও ফুললি তাদের অপিনিয়নের ডিটেলটা দিল, সে তার অপিনিয়নের ডিটেলটা দিল, সেটার মধ্যে প্রবলেমটা কি কি ইস্যুস হবে সেটা নিয়ে। আর এটা আপনার হচ্ছে এলিমিনেশন প্রসেস, আপনার সবগুলাই শেষ, আর বাকি আছে জি। আচ্ছা তো জি দিতেই হবে এখানে। ওকে 14 থেকে 18 এ কারো কোনো ইস্যুস আছে এ বাদে? ওকে যেহেতু কোনো ইস্যুস নেই দ্যাটস গুড। আমরা তাহলে 19 থেকে 23-তে মুভ অন করি। 19 থেকে 23 আমাদের কি ছিল আমরা আগে একটু দেখে আসছিলাম, ব্যাপারে বা একটু দেখি। স্টেটমেন্ট আছে,
কে কি বলেছে বা কে কি নিয়ে কাজ করেছে এরকম খুবই সিমিলার, কে কিছু বলা, তার রিসার্চের কাজ কিছু একটা করা, তার সাথে মানে রিলেটেড জিনিসটা আর কি এখানে মেনশন করা। আমাদের কি করতে হবে যে এক একটা স্টেটমেন্টকে সে যে ব্যক্তি করেছে, বলেছে, রিসার্চ করেছে, যাই হোক না কেন সেটার সাথে ম্যাচ করে অ্যান্সারটা বসাতে হবে, এই মানে পিক করতে হবে। সো 19 নম্বরে আমাদের অপশন তিনজনে আমরা পড়ে আসছিলাম, ম্যাচ এলিয়ট নিয়ে, ক্যারেন রাসেল নিয়ে অ্যান্ড পিটার বার্ন নিয়ে, এই তিনজনকে পেয়েছি। সো এখানে বলা কি 19 নম্বরে, ইফ এ ট্রি গেটস ইনফেক্টেড উইথ ডাচ এলম ডিজিজ, যদি একটা ট্রি ডাচ এলম ডিজিজের দ্বারা ইনফেক্টেড হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, দ্য ড্যামেজ র্যাপিডলি বিকামস ভিজিবল, তাহলে ড্যামেজ যেটা হবে, যে ক্ষতিটা হবে সেটা ফাস্ট অনেক দ্রুতই দেখা যাবে, ভিজিবল মানে দেখা যাবে আর কি। তো এটা নিয়ে কে কি বলেছেন, কারো কি মনে আছে? আমরা ফুল প্যাসেজ কিন্তু সবগুলো ডিটেল ওয়ান বাই ওয়ান লাইন পড়ে আসছি। সো দেখুন তো আপনাদের মনে আছে কিনা, আর আমি ওই প্যারাগ্রাফটা ওপেন করে রাখছি, আপনারা দেখেন। স্যার এখানে যে বলছে স্প্রেড ডেডলি, মানে বার্ক বিটেলস স্প্রেড দ্য ডেডলি ফাঙ্গাস, এটাকে কি এখান দিয়ে যে এখানে বলছে র্যাপিডলি বিকামস ভিজিবল? ওকে, সো এখানে র্যাপিডলি বিকাম ভিজিবল, যেটা আমরা বললাম অনেক দ্রুত যে সিমটমস গুলো আসে সেগুলো অনেক দেখা যায়, ওটা বলছে আর কি। আপনি কোনটা বলেন ওটা আমি বুঝি নাই। যে বি নাম্বারে যে বলছে স্যার, যে এলম বার্ক বিটেলস দ্যাট স্প্রেড দ্য ডেডলি ফাঙ্গাস। ওকে, বি নম্বরে কোনো মানুষের কথা কিন্তু ছিল না আমাদের। আমাদের অ্যাগেন মনে রাখতে হবে এটা মানুষ, এই তিনজনের মধ্যে একজন সেটা নিয়ে কিছু বলেছে কিনা সেটা আমাদের গুরুত্ব। এখানে দেখেন কি, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ পিপল বিলো, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট পার্সন। মানে এই পার্সনটা এই কথা বলেছে কিনা, মানে সরি এই কথাটা কোন পার্সন বলেছে সেটা ম্যাচ করতে হবে। এখানে তো বিতে কোনো পার্সনের নাম নেই, সো বি আমাদের অ্যান্সারের প্যাসেজ আমাদের অপশনের নাই, বাদ, বি আমাদের দেখতেই হবে না এখানে। ওকে, আমি যে প্যাসেজে আছে সেটা বের করে দিয়েছি, আপনারা দেখেন অ্যান্সার কি হবে, কার সাথে 90 নম্বরটা যাচ্ছে। Rachel, the effects are very quick. হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ক্যারেন রাসেলের সাথে এটা যাবে কেন দেখেন, দ্য ইফেক্টস আর ভেরি কুইক, ইফেক্টস গুলা অনেক ফাস্ট। ইফেক্ট গুলা কি, 4 থেকে 6 সপ্তাহ পরে ব্যাক আসবেন, যেগুলো রেজিস্ট্যান্ট সেগুলো কোনো সিমটম দেখাবে না, ভার্সেস যেগুলো রেজিস্ট্যান্ট না সেগুলো দেখাবে কি অনেক দ্রুত দেখা যাচ্ছে, এই সিমটমগুলো এফেক্টগুলো দ্রুত দেখা যাচ্ছে, যে পাতা ঝরে যাচ্ছে বা কয়েকটা মারা যাচ্ছে। ইফ আ ট্রি গেটস ইনফেক্টেড, ইফ এ ট্রি গেটস ইনফেক্টেড মানে কি, যেগুলো ইনফেক্টেড হচ্ছে না সেগুলো তো রেজিস্ট্যান্ট, আর যেগুলো হচ্ছে সেগুলা এই ড্যামেজটা অনেক দ্রুত দেখা যাচ্ছে। অনেক দ্রুত কেন, যে এফেক্টস আর ভেরি কুইক, 4 থেকে 6 সপ্তাহের মধ্যেই দেখা যায়। অ্যান্সার ক্যারেন রাসেল। It may be better to wait and see if the mature elms that have survived continue to flourish. এটা বলতেছে কি, এটা বেটার হবে যদি আমরা একটু অপেক্ষা করি আর দেখি যেগুলা পর্যাপ্ত বয়স পর্যন্ত গেছে, যেসব এলমস অনেক সময় বছর ধরে বেঁচে আছে, সেগুলা বেঁচে থাকতে থাকতে আরো সার্ভাইভ করে আরো বেশি ফ্লারিশ করতে পারে কি। এই কথাটা কে বলেছে? এটা ম্যাট এলিয়ট বলছে যে they will host wildlife which is good thing, others are more way on the face of it likes like a good idea. ওকে, এটা ঠিক। সো এটা এলিয়ট বলেছে। এলিয়ট হচ্ছে গিয়ে আমরা একেবারে শেষেই পড়েছিলাম কিন্তু এটা মনে আছে না, যে সামটাইমস দ্য বেস্ট থিং ইউ ক্যান ডু ইজ গিভ নেচার টাইম টু রিকভার ওভার টাইম, ইউ মাইট গেট রেজিস্ট্যান্স, আর ফ্লারিশ করতে পারবে। এগুলা কোনগুলো কথা বলছে, ম্যাচগুলো যেগুলো বেঁচে ছিল, এই যে ইউর এফেক্টিভগুলো। এখানে বলছে যে রিস্ক অফ ডিজিজ আসে, এর চেয়ে বেটার কি বলতেছে, যেগুলো সার্ভাইভ করছে ইন্ডিপেন্ডেন্টলি ওগুলাকে রাখতে দাও, সেগুলা কি করবে ইভেন্চুয়ালি আরো বেশি ফ্লারিশ করতে পারবে, কারণ রেজিস্ট্যান্স হইতে পারতে পারে। এখানে কিন্তু মে কথাটা আছে, মে বি বেটার। এখানে বলতেছে কি সামটাইমস মাইট গেট রেজিস্ট্যান্স, দুটোটা কিন্তু মিললো, চান্স আছে বলে নাই গ্যারান্টিড। এগুলো একটু দেখলে অনেকে হেল্প হতে পারে, তা আমি পয়েন্ট আউট করে দিলাম। সো এটা ম্যাচ এলিয়ট হবে, আর কারো যদি বুঝতে কোনো একটা অসুবিধা হয় সাথে সাথে বলতে পারেন, সমস্যা নেই। এরপরে কি, there must be an explanation for the survival of some mature elms, কিছু একটা এক্সপ্লেনেশন থাকতে হবে, মাস্ট থাকতেই হবে
কতগুলা যে যে পর্যাপ্ত বয়স্ক পরিমাণ আছে এলমস গুলা, সেগুলো কেন বেঁচে গেছে, তাদের রিজনটা কি, সেটা একটা এক্সপ্লেনেশন থাকতেই হবে। এটা কে বলেছে? অপশনস গুলা আমি এখানে রেখে, আমি যত মনে হচ্ছে এখানে দেখেন তো আছে কিনা। Rachel, avoidance, tolerance, resistance. বলেন পুরোটা। আচ্ছা, মানে লাইনটা আর কি তো বুঝতে পেরেছি, বাট What are the reasons for their survival? Ask Russell's, avoidance, tolerance, resistance. যে বলছে যে আমরা আসলে জানি না তিনটার মধ্যে কোনটা ব্যালেন্স করতেছে। এর মানে কি আমরা জানি না, বাট একটা এক্সপ্লেনেশন তো অবশ্যই থাকতে হবে, সেটা বুঝেছেন? অবশ্যই থাকতে হবে। এক্স্যাক্টলি। সো এই জন্য এটা অ্যান্সার আমরা ক্যারেন রাসেল দিলাম। অ্যাগেন, কারো যদি না বুঝে থাকে অবশ্যই বলবেন, সমস্যা নেই। We need to be aware that insects carrying Dutch elm disease are not very far. আমাদের এটা মাথায় রাখতে হবে যে যেসব ইনসেক্ট মানে বিটলস গুলা, যেগুলা এই যে ডাচ এলম ডিজিজ যে ফাঙ্গাসটা ক্যারি করে, সেগুলো কিন্তু অত দূরে নেই। এটা মনে আছে না, একটা ডোর স্টেপের কথা বলেছিল? Born, the beetles can just march if we are not careful, as the threat is right on our doorstep. ডোর স্টেপ মানে কি ছিল? যে একেবারে খুবই কাছে, যে বেশি দূরে নেই, কাছেই আছে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো এটার জন্য এই যে পিটার বর্ন সি নাম্বার, আমরা এখানে সি নাম্বারটা পিক করলাম। অ্যান্ড ফাইনালি আরেকটা কি, you understand the effect Dutch elm disease has had when you see evidence of how prominent the tree once was. আপনি তখন বুঝতে পারবেন যে ডাচ এলম ডিজিজের এফেক্টটা কি পড়েছে যদি আপনি প্রমাণটা দেখেন এই ট্রিটা, এই এলম ট্রিটা কত বেশি পরিমাণে ছিল সেটা। সো এইটা থিঙ্ক এখানে আছে। স্যার 22টা আবার একটু এক্সপ্লেন করে দেন না। ওকে, 22 বলতেছে কি আমাদেরকে মনে রাখতে হবে যে ইনসেক্টগুলা কি বিটেলস গুলা, যেগুলা এই ডাচ এলম ডিজিজটা ক্যারি করে, তারা কিন্তু অনেক দূরে নেই। এটা আমরা পড়েছিলাম পিটার বর্নের কাছে। কেন পিটার বর্ন? দেখেন এখানে বলছে কি, দ্য বিটেলস ক্যান জাস্ট, বিটেলস কিন্তু ইনসেক্ট, এটা তো বুঝলাম, ক্যান জাস্ট মার্চ ইন ইফ ইউ আর নট কেয়ারফুল অ্যাজ দ্য থ্রেট ইজ রাইট অন আওয়ার ডোর স্টেপ। আমাদের রাইট অন আওয়ার ডোর স্টেপ, এটা হচ্ছে এক টাইপের ফ্রেজেস ইন ইডিয়াম টাইপের যেটা বলে, এর মানে হচ্ছে গিয়ে যে জিনিসটা আছে একেবারে খুবই কাছে, অত দূরে নেই, এই জিনিসটা কিছু একটা বোঝানোর জন্য। এখানে থ্রেটটা বোঝাচ্ছে, আমরা অন্য যে কোনো কিছু ক্ষেত্রে এটা ইউজ করি। আপনার রাইটিং এর জন্য কিন্তু এটা ভালো একটা ফ্রেজ এন্ড ইডিয়াম, যেটা ইউজ করতে পারেন, অথবা স্পিকিংও কাজে লাগাতে পারেন যদি এরকম একটা সিচুয়েশন আসে, রাইট অন আওয়ার ডোরস্টেপ। বাট এখানে যেটা বলছে যে অনেক দূরে নেই, খুবই কাছে। কি কাছে? ইনসেক্ট গুলা কাছে। কোন ইনসেক্ট গুলা? বিটেলস গুলা কি করে? আমরা এতক্ষণ পড়ে এসেছি যে ডাচ এলম ডিজিজটা ক্যারি করে। এই জন্য আমাদেরকে বলতেছে যে সিচুয়েশন হচ্ছে কি প্রিকারিয়াস, যে আমাদের মনে রাখতে হবে এই যে ডাচ এলম ডিজিজটা আসতেছে বিটেলস থেকে, সেটা অনেক দূরে নেই, খুবই কাছে। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। সো এটা ছিল ডাচ। আচ্ছা হ্যাঁ, এটার জন্য অ্যান্সারটা কি হবে? এ বলছেন, এ হচ্ছে গিয়ে ম্যাট এলিয়ট। উনি কিন্তু এক্স্যাক্ট বলে দিচ্ছে, দ্য ইম্প্যাক্ট অফ দ্য ডিজিজ ইজ ডিফিকাল্ট টু পিকচার ইফ ইউ হ্যাডন্ট সিন হোয়াট ওয়াজ দেয়ার বিফোর। আপনার ইম্প্যাক্ট যে পড়েছে এই ডিজিজটার কারণে, এটা ডিফিকাল্ট, অনেক হার্ড মাথায় পিকচার করা যদি আপনি আগে কি ছিল সেটা না দেখেন। এক্স্যাক্ট এখানে কি বলা কি, যে ডাচ এলম ডিজিজ যে ইম্প্যাক্টটা আছে, ডাচ এলম ডিজিজের যে ইম্প্যাক্টটা, ওইটা বোঝা খুবই হার্ড। আমরা যদি এভিডেন্সটা দেখি তখন আমরা বুঝতে পারবো এই ট্রিটা আগে কত বেশি পরিমাণে ছিল। এই কথায় ম্যাট এলিয়ট বলেছে, তাই আমরা এ পিক করলাম। এটার সিমিলার টাইপের কথা ছিল পিটার বর্নের কাছে, কিন্তু সে কিছু কি সে নিজের চোখে দেখছে, এই জন্য এটা দেখছে, আর সেটা দেখার কারণে তার সাথে এই সিনারিটা মাথায় রয়ে গেছে। তো এই জন্য পিটার বর্ন হবে না, হবে হচ্ছে কি ম্যাট এলিয়ট। কাছাকাছি অনেকে মনে হতে পারে, বাট ম্যাট এলিয়টই একমাত্র এটা কথা বলছে যে আগে যদি না দেখে থাক তুমি বুঝতে পারবে না। সো এটার ক্ষেত্রে আমি যদি একটু হালকা সাজেশন কি ছিল, যে এগেন আপনার নাম দেখলে সাথে সাথে মার্ক করে রেখে দিবেন, যাতে আপনার সাথে সাথে জাম্প করতে পারেন, যে এটা পড়ছেন পরে এখানে এসে দেখবেন এটা কথা নাই। ওকে, ঠিক আছে। এভাবে হচ্ছে কি আমরা যদি আসি তাহলে ইজি হবে। অনেকে এটা করতে পারে যে ম্যাচ এলিয়টের সবগুলো কথা পড়ে এসে তারপর পিক করা,
যার যেভাবে সুবিধা হয়, বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যখন ফার্স্ট টাইম ইউজুয়ালি এটা যদি আগে পড়ে আসলাম, তাই পড়ে তখন আমরা মার্ক করে যাওয়ার কারণে খুবই খুবই ফাস্ট অ্যান্ড ইজিলি আমরা এটা অ্যান্সার করতে পারছি। সো কারো কোনো ইস্যুস আছে 19 থেকে 23-তে? ওকে, যদি কোনো ইস্যুস নাই, আমরা তাহলে ফাইনাল যেটা আছে 24-26, মাত্র 3টা আমাদের দেখতে হবে কি অনলি ওয়ান ওয়ার্ড, মাত্র একটা ওয়ার্ড ইউজ করতে পারবো। আর এখানে আমাদের প্যাসেজটা হচ্ছে গিয়ে ইউজেস অফ এ পপুলার ট্রি, মানে একটা পপুলার যে ট্রি সেটা ইউজেস গুলা কি কি সেটা আমরা যত মনে হচ্ছে ইউজেস গুলা কিন্তু আমরা হ্যাঁ এখানে যে পেয়েছিলাম। সো মোস্ট প্রবলি এইখানে যত অ্যান্সার আমরা সব ডিতে পেয়ে যাবো, চান্সেস অনেক হাই আর কি। সো এখানে অ্যান্সারগুলো সব আপনারা দিবেন, আমি আর হেল্প করতে চাচ্ছি না, আর এটা অত হার্ড হবে না ইনশাল্লাহ, সমস্যা নেই, আমরা তারপর চেষ্টা করে দেখি কি হয়। ফর হান্ড্রেডস অফ ইয়ার্স, আর এখানে ফর সেঞ্চুরিজ সেম জিনিস, যে আপনার ফার্স্টে বুঝতে পারছেন, এখানে একটু প্যারাফ্রেজিং জিনিসগুলো চলবে, হ্যাঁ আমাদের ওটা মাথায় রাখতে হবে। সো ফর হান্ড্রেডস অফ ইয়ার্স দ্য অনলি ট্রি দ্যাট ওয়াজ মোর পপুলার ইন ব্রিটেন দ্যান এলম ওয়াজ হোয়াট? বলতেছে কি শত শত বছর ধরে একটা ট্রির কথা আছে যেটা ব্রিটেনে এলম থেকেও বেশি পপুলার ছিল, জনপ্রিয় ছিল, সেই ট্রিটার নাম কি? আপনি একটু দেখেন তো অ্যান্সারটা কি হবে। Oak and the hardwood tree. হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে দেখেন elm ran is close second to oak as the hardwood tree of choice in Britain. এই জন্য অ্যান্সারটা কি হবে? oak, not hardwood, hardwood tree। এটা কি বলা আছে কি as the hardwood tree, মানে হার্ডউড ট্রি যে আমরা যখন পিক করব, ধরেন আমি একটা ফার্নিচার বানানোর কথা, আমি গেলে কোনটা বেশি চয়েস করবো, এটার মধ্যে বলা আছে কি একটা হচ্ছে কি এলম তো আছে, এলমের থেকে বেশি জনপ্রিয় কোনটা ছিল? ওক। কেন? এলম ran is close second, খুবই কাছে, মানে ধরেন ওক যদি 1000 হয়, এটা ছিল মেবি 995, এরকম খুবই ক্লোজ সেকেন্ডে ছিল। কিন্তু এখানে আমাদের কাছে কি দ্য অনলি ট্রি দ্যাট ওয়াজ মোর পপুলার ইন ব্রিটেন দ্যান এলম, মানে এলম থেকেও বেশি জনপ্রিয় কে ছিল? যদি এলম যদি 995 হয়, 1000 তাহলে কে ছিল? এটা আপনাকে আস্ক করতেছে। তাহলে এখানে অ্যান্সারটা কি হয়, হার্ডউড নাকি ওক? হার্ডউড তো হচ্ছে গিয়ে আমার ম্যাটেরিয়াল অফ চয়েস, আমি হার্ডউড ইউজ করব আমার ফার্নিচারের জন্য, এখন এর মধ্যে কোন গাছটা পিক করব? ওকে, তাহলে বুঝতে পারলেন। ওকে, স্টার্টিং ইন ব্রঞ্জ এজ মেনি টুলস ওয়ার মেড ফ্রম এলম। সো এই যে ব্রঞ্জ এজের সময় অনেকগুলো চুল বানানো হতো এলম থেকে। And people also used it to make weapons, যেটা আমরা পেয়েছিলাম এই যে কি shields and early swords পেয়ে গেছি। In the 18th century, এই যে 18th century, it was grown to provide wood for boxes and what? মানে বক্সিং এর জন্য এবং আর বক্সেস এর জন্য আর কিসের জন্য এই আমরা মানে যে উড ট্রি গুলা, এলম ট্রি গুলাকে বীজ রোপণ করে চাষাবাদ যাই হোক মানে বড় করা হতো। Flooring. হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের এখানে কি থাকে? স্টোরেজ ক্রেট, স্টোরেজ কি একটা তো বক্স, বক্সের মধ্যে তো আমরা জিনিস রাখি, এর জন্য এখানে বক্সেস। আরেকটা অপশন কি এখানে দাও, ডাইরেক্ট পাশে দেওয়া আছে অ্যান্ড ফ্লোরিং, আমরা ডাইরেক্ট অত ভাবার কিছু না, ডাইরেক্ট ফ্লোরিং বসায় দিতে পারবো। And finally, due to its strength, elm was often used for mining equipment. মানে কি বলতেছে, এটা শক্তিশালী ছিল, experienced মানে যেটা suitable for items that experience high levels of impact, মানে অনেক জোরে বাড়ি টাড়ি দিলেও এটা ভাঙতো না, ইউজ করা যেত। তো এখানে বলতেছে এটা স্ট্রেংথ, সেম থিং। elm was often used for mining equipment, এই যে মাইনিং ইকুইপমেন্ট হিসেবে ইউজ করা হতো, পেয়ে গেছি। And the Cutty Sharks, Cutty Shark কিছু একটা সেলিং শিপ ছিল, was dash Cutty Sharks এর কিছু একটা, Cutty Shark এর কিছু একটা বানানো হয়েছিল from the elm, এম থেকে সেটা বানানো হয়েছিল। এখন কি বানানো হয়েছিল তাই? শিপ বানানো হয়েছিল স্যার। আমি অলরেডি কাচি শার্কটাই ছিল, কাচি শার্ক ওর শার্ক আর নো, কাচি শার্ক হতে পারে। কাচি শার্কস হোয়াট? কাচি শার্কের কি? কাচি শার্ক তো নিজে একটা শিপ, কাচি শার্কের তো আবার শিপ হয় না, কাচি শার্কের শিপ কি হয়? কাচি শার্কের কি? কাচি শার্ক নিজেই একটা শিপ আর কি, যেটা পুরো বারবার রিপিট হচ্ছে মুখ দিয়ে, বাট Keel. হ্যাঁ এই যে দেখেন, was used to build a keel of 19th century sailing ship Cutty Sark. বুঝলাম জিনিসটা।
এবার বলেন আমরা ফুল পার্ট 2টা করলাম। পার্ট 2তে যে এগুলা খুবই কমন, এই ফলোইং ইনফরমেশন আর হেডিং আর স্টেটমেন্ট ম্যাচিং, এগুলো খুবই কমন, এগুলো আসে পার্ট 3তেও আসে। সো আপনাদের এটাতে বুঝতে কোনো অসুবিধা হলো কিনা? স্যার জি বলেন, সমস্যা নেই, শুনছি। স্যার কিল মানে কি? কিল হচ্ছে কি জাহাজের কি যেন বলে এটাকে, আই থিঙ্ক জাহাজের যে বডি বা এরকম তলদেশ নিচে আর কি যেটা থাকে ওরকম। স্যার এক্সামের সময় কি পুরা সবগুলোই হবে লাইন বাই লাইন পড়বো? এরকম টাইম বলতে গেলে খুবই 0.1% মানুষই পারবে যে পুরো লাইন বাই লাইন পড়ে। হ্যাঁ, আপনার ফুল লাইন বাই লাইন পড়ার কোনো রিজন নেই। যদি দোনোটাই যে এরকম একসাথে থাকে তখন একটু ডিটেলসে পড়তে হয়। এই জন্য আমরা রেকমেন্ড করি কি সবসময় যে পার্ট 1টাকে আপনি 15 to 16 মিনিটসে শেষ করবেন। পার্ট 2টাতে যাতে যেটাতে এরকম আছে, এরকম টাইপের কোশ্চেন্স বেশি, সেটাতে আপনি 25 মিনিটস প্লাস দেবেন। সেটাতে হবে কি আপনি একটু ইন ডিটেলসে পড়ার সময়টা পাচ্ছেন। এখানে আরেকটা সুবিধা কি, ধরেন আমি ইন ডিটেলসে যদি আপনি একটু ফাস্ট পড়া শিখলেন বা স্কিমিংটা একটু বেটার করতে পারলেন, তাহলে হবে কি যদি একটার জন্য পড়েন না, একটার জন্য পড়লে কিন্তু বাকিগুলোর জন্য আমার অত খোঁজা লাগছে না। আমি এটা 2 থেকে 3 মিনিট, এটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটে শেষ হয়ে যাবে। সেটা তো সম্ভব। এক্সাম্পল যদি দিই, সো ধরেন এটা 5 মিনিটস, এটা আপনার 5 থেকে 10 মিনিটস পুরোটা পড়াশোনা। আপনি যদি এখানে যদি 10, এটা 5-15, আপনি 10 মিনিটসে পুরোটা পড়তে যদি পারেন তাহলে তো ভালো। না হলে আমরা রেকমেন্ড করবো কি আপনি এখান থেকে একটু পড়েন, ধরো এখান থেকে 2 লাইন পড়লেন, শেষের 2-1টা লাইন পড়লেন, আর যদি একটু সময় থাকে তাহলে বাইরে মাঝে একটু দেখে চলে যাবেন। এভাবে হবে কি আপনার ফুল প্যাসেজটা সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে। অ্যাজ লং এজ আপনি আইডিয়াটা নিতে পারেন তখন কিন্তু এটা সলভ করা ইজি। হ্যাঁ, এটা সলভ করা ইজি। এটার জন্য কি বলেছিলাম, এই যে নামগুলোর প্রতি চোখ রাখতে। আপনি যখন এই যে যেভাবে এভাবে যখন পড়ে যাচ্ছেন, কিন্তু ম্যাট এলিয়েট কথাটা আপনার চোখে মাস্ট পড়বেই, কাজ একমাত্র এটাই যেটা কিন্তু কমন ওয়ার্ডের মধ্যে পড়ছে না। ডিজিজ একটা কমন ওয়ার্ড, ইজ কমন ওয়ার্ড, ডিফিকাল্ট কমন ওয়ার্ড, টু, পিকচার, এ, ফিউ, ম্যাট এলিয়েট কমন না। এটা একজনের নাম আপনার চোখে পড়বে, উডল্যান্ড ট্রাস্ট চোখে পড়বে। এটা পড়া মাত্র আপনি দাগ দিয়ে চলে গেলেন। এখানে আসলে আপনি জাস্ট জাম্প করে অ্যান্সার করলেন। সো কিভাবে টাইম সেভটা হলো বুঝলেন? ফার্স্ট আমাদের স্কিলটা করতে হবে কি, আপনি যদি এখানে দেখেন স্কিমিং এর কথাটা বলতেছে, স্কিমিং কিন্তু জেনুইনলি একটা গুড স্কিল। আপনি যদি এটা ডেভেলপ করতে পারেন, আপনার একটা প্যাসেজে 5 মিনিটের জায়গায় আপনি এক মিনিটের মধ্যে একটা প্যাসেজ শেষ করতে পারছেন। তো আমাদের রিডিংটা একটু ফাস্ট করতে হবে, গ্রাস্প করা শিখতে হবে যে কিভাবে কি বলছে। আচ্ছা এখানে কি বলা, 25 মিলিয়ন্স মারা গেছে, এটার কারণে কিছু একটা হয়েছে, আচ্ছা ঠিক আছে পাওয়া যায় এখানে। তারপর এখানে একটা কি ম্যাচ রিলেটেড সম্পর্কে কিছু একটা বলছে 1960s, আচ্ছা এটা পার্থক্য দেখা গেছে, ওকে আমার এ ডান। দেন বিটা এভাবে পড়লাম, ডিজিজ ছিল, আচ্ছা ফার্স্ট এপিডেমিক এততে হলো, তারপর আবার লাস্টে কি দেখা গেল যে আচ্ছা বিটেলস আসলে, সো বিটেলসের কারণে কিছু একটা হয়েছে, বিটেলসের কারণে ব্রিটিশ গুলা নষ্ট হয়েছে মনে হয়, এরকম আর কি।